আসসালামু হ্যালো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে এখন। আমরা কতদিনগুলো রিপিট করছি না, আজকে আমাদের শেষ করতে হবে। আমরা এর আগে পড়েছিলাম ডিসিশন এজেন্টের এভেলেবল একটা হাইপার সেনসিটিভিটিতে এভেলেবল ট্রিটমেন্ট অপশন। আজকে আমরা অপশনের, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, আপনি ম্যাম দুইটা ডিভাইস থেকে ইউজ করতেছেন, তো একটা যদি মিউট করে দেন তাহলে হয়ে যাবে। তাই এটা মনে হচ্ছে এটা তো সাউন্ড নাই। এটা ম্যাম মাইক্রোফোনটা অন দেখাচ্ছে। ও আচ্ছা, এই জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা অপশন দিয়ে শুরু করি। তারপরে গ্রিন হয়ে গেল কেন? ম্যাম আসবে, একটু সময় নেন, কম্পিউটারের সমস্যা হয়তো। এগুলো করতে করতে 15 মিনিট চলে গেল। আচ্ছা, অপটেন্ডেন্টস আর দ্য এজেন্টস, যেগুলো আমরা ডিসেন্সিটাইজিং এজেন্ট, মেইনলি এটা হচ্ছে অপটেন্ডেন্ট গুলো হচ্ছে ডিসেন্সিটাইজিং এজেন্ট which are used to reduce or eliminate the dentin sensitivity by precipitating protein of the protoplasmic nerve fibers or penetrating the dentinal tubules. ডেফিনেশনটা একটু খেয়াল করো, এখানেই আমাদের মেকানিজম অফ অ্যাকশনটা কিন্তু দেওয়া আছে। Obtundants are the agents which obtundants are the agents which are used to reduce or eliminate the dentin sensitivity by precipitating protein of the protoplasmic nerve fibers or penetrating the dentinal tubules. অর্থাৎ প্রোটিন প্রেসিপিটেটর মাধ্যমে একটা অবট্যান্ডেন্ট কাজ করে, আর একটা হচ্ছে ডেন্টিনাল টিউবুলকে ব্লক করে কাজ করে। মেইনলি এটা হচ্ছে ডিসেন্সিটাইজিং এজেন্ট, এটা ডেন্টিন সেনসিটিভিটিকে কমাবে, রিডিউস আর এলিমিনেট করবে। তো ডিসেন্সিটাইজিং এজেন্টের আরেকটা নাম হচ্ছে অবট্যান্ডেন্ট, এটাও আমরা মনে করতে পারি। এখন হচ্ছে কিছু অবট্যান্ডেন্টের কিছু আইডিয়াল প্রপার্টিস আছে। তোমাদের কি স্ক্রিনটা কি পরিষ্কার হচ্ছে? না ম্যাম, এখানে গ্রিন হয়ে আছে। একটা গ্রিন হয়ে আছে, সেটাই বুঝতেছি না। ম্যাম আপনি কেটে আবার আমার দিতে হবে। কম্পিউটারে তো গ্রিন নাই, কম্পিউটার তো ম্যাম আপনি কেটে আবার দেন। এখন ঠিক আছে। আইডিয়াল প্রপার্টিস অফ অবট্যান্ডেন্ট, যেহেতু এটা হচ্ছে ডিসেন্সিটাইজিং এজেন্ট, অর্থাৎ সেনসিটিভিটি কমাবে, এজন্য এটা একটা আইডিয়াল প্রপার্টি থাকবে। শুড রিডিউস ডেন্টিন সেনসিটিভিটি, শুড পেনিট্রেট দ্য ডেন্টিন সাফিসিয়েন্ট, এটা ডেন্টিনের ভিতরে এটা পেনিট্রেটিং করবে।
should not stay in the teeth. এটা আমরা অপশনের ইউজ করলাম ডেন্টাল সেন্সিটিভ কমানোর জন্য, আবার যদি টুথটাকে স্টেন করে ফেলে তাহলে এটাও আইডিয়াল অপটেন্ডেন্ট হবে না। নন ইরিটেটিং টু দ্য পাল্প, পাল্পকে ইরিটেট করতে পারবে না, পালপাটিস ডেভেলপ করতে পারবে না। রেপিড অ্যাক্টিং উইথ লং টার্ম ইফেক্টস, রেপিড অ্যাক্টিং উইথ লং টার্ম ইফেক্টস, দ্রুত কাজ করবে এবং ইফেক্ট থাকবে অনেক। ইজি টু অ্যাপ্লাই। তাহলে আমরা কি কি করলাম? স্লাইড একটু It should reduce dentin sensitivity. It should penetrate করলাম। এখন তো ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশন থেকে কিন্তু অনেক এমসিকিউ কোশ্চেন আসে, এজন্য একদম ছোট ক্লাসিফিকেশন। According to mechanism of action, opponents may be classified into X by destruction of the nerve tissue. Nerve tissue के destruction এর মাধ্যমে solute alcohol। আর এখানে যে পাল্পের মধ্যে নার্ভ টিস্যু আছে, অপটেন্ডেন্ট হিসাবে ডিসেন্সিটাইজ করে দেবো। অপটেন্ডেন্ট কাজ করে, এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। এটা এক্সাম্পল হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল, তাহলে নার্ভকে ডিস্ট্রাকশন করে দেবে। সেকেন্ড, এক্স বাই প্যারালাইসিস অফ দ্য সেন্সরি নার্ভ এন্ডিং। এই সেন্সরি নার্ভ এন্ডিং এখান থেকে এমসিকিউ হয়, অর্থাৎ সেন্সরি নার্ভ এন্ডিং কে প্যারালাইসিসের মাধ্যমেও অপটেন্ডেন্ট কাজ করে। তাহলে এগুলো কোন কোন অপটেন্ডেন্ট? এক্সাম্পল, ফেনল, বেনজাইল অ্যালকোহল, ক্যাম্ফোর, থাইমল, মেন্থল, ইউজিনল, ফ্লোবয়েল, ডেন্টানল। এগুলো হচ্ছে এক্স বাই প্যারালাইসিস অফ দ্য সেন্সরি নার্ভ এন্ডিং। এখানে এটা দিয়ে এমসিকিউ লিখে রাখো। এখান থেকে দেখলাম আমি তোমাদের কোশ্চেন ঘেটে প্রত্যেকটা এমসিকিউ তে এখান থেকে একটা না একটা কোশ্চেন হয়েছে। আচ্ছা তাড়াতাড়ি আমি উন্নতি সুন্দর হচ্ছে। ম্যাম স্ক্রিনশট চলে গেছে। হ্যাঁ ম্যাম আসছে। আমরা বলছিলাম যে এক্স বাই প্যারালাইসিস অফ দ্য সেন্সরি নার্ভ এন্ডিং।
তো সেন্সরি নার্ভ এন্ডের মধ্যে প্যারালাইসিস মাধ্যমে কাজ করে কোন কোন আপটান্ডেন্ট এখান থেকে এক্সাম্পল এমসিকিউ কাজ করলাম ফেনল বেনজাইল অ্যালকোহল ক্যাম্ফো থাইমল মেথল ইউজিনল ফ্লুবয়েল ডেটানল দেখে একজনে বলো বলো দেখে দেখে বলো Classification according to the mechanism of action of tendon may be classified into act by destruction of the nerve tissue, absolute alcohol, act by paralysis of the sensory nerve ending, phenol, benzoyl alcohol, camphor, thymol, menthol, eugenol, clovol, dentanol. Second, acts by blockage of the nerve impulse. প্রথমে বললাম যে নার্ভকে ডিস্ট্রাকশন করবে আর একটা হলো নার্ভকে প্যারালাইজ করে দিবে আর একটা হচ্ছে ইম্পালসটাকে ব্লক করে দিবে এটা হচ্ছে সিলভার নাইট্রেট জিঙ্ক ক্লোরাইড ইথাইল অ্যালকোহল প্যারাফর্মালডিহাইড সিলভার নাইট্রেট জিঙ্ক ক্লোরাইড ইথাইল অ্যালকোহল প্যারাফর্মালডিহাইড পরীক্ষা মেইনলি প্যারালাইসিস অফ সেন্সরি নার্ভের দোকান থেকে এমসিকিউ আসছে এখন আসে আমরা ইউজ অফ অপটান্ডেন্টসটা একই জিনিস যেটা আমরা ডিসেন্সিটাইজ দ্য এক্সপোজ ডেন্টিন দিয়ে ডিসেন্সিটাইজ করবেন টু রিলিভ পেইন ডিউরিং ক্যাভিটি প্রিপারেশন অনেক সময় ক্যাভিটি প্রিপারেশনের পরে পেশেন্টের সেন্সিটিভিটি ডেভেলপ করে এটাকে আমরা রিলিভ করার জন্য আমরা এখানে ইউজিনল অপটান্ডেন্ট হিসেবে ইউজ করি to relieve pain during cavity preparation, used as an antiseptic in root canal treatment. Essential oil মধ্যে আমরা এখানে এই যে ইউজিনলটা ইউজ করি বেশি root canal treatment antiseptic হিসাবে to achieve bactericidal or bacteriostatic effects. আপটান্ডেন্টেরও একটা প্রপার্টি আছে ব্যাকটেরিসাইডাল আর ব্যাকটেরিয়াস্টিক ইফেক্ট এটা হিসাবেও এটার জন্য আমরা ইউজ করি এখন আসলে মেকানিজম অফ অ্যাকশন অফ অপটান্ডেন্ট যেটা আমরা ক্লাসিফিকেশন সময় পড়েছি যে ইভেন নার্ভকে ডিস্ট্রাকশন করে একটা নার্ভকে প্যারালাইসিস করে একটা নার্ভকে ব্লক করে কিভাবে নার্ভকে প্যারালাইজ করে এটাকে ডিসেন্সিটাইজ করে এটা মেকানিজম অফ অ্যাকশন প্রথমত আমরা অ্যাপ্লিকেশন অফ অপটান্ডেন্ট আগে বলো যে প্যারালাইসিস অফ দ্য পেরিফেরাল নার্ভ ফাইবারের একটা উদাহরণ দাও প্যারালাইসিস অফ দ্য পেরিফেরাল নার্ভ ফাইবার কোন অপটান্ডেন্ট গুলো ইউজিনল ক্লোভেল ফেনল ক্যাম্ফোর এগুলো হচ্ছে প্যারালাইসিস অফ পেরিফেরাল নার্ভ ফাইবার তাহলে আমরা যখন অ্যাপ্লিকেশন অফ অপটান্ডেন্ট যখন আমরা অ্যাপ্লাই করি অপটান্ডেন্ট বলতে এখানে ইউজিনল ক্লোভেল ফেনল ক্যাম্ফোর বেনজাইল অ্যালকোহল এগুলো তাহলে ওগুলো ডেন্টিনাল টিউবগুলোর উপর কাজ করে ডেন্টিনাল টিউবের উপর কাজ করে পেনিট্রেট ডেন্টিনাল টিউবের মধ্যে পেনিট্রেট করে এখানে প্যারালাইসিস হতে পেরিফেরাল নার্ভ ফাইবার পেরিফেরাল নার্ভ ফাইবারকে প্যারালাইজ করে দেন ডিসেন্সিটাইজ দ্য এক্সপোজ ডেন্টিন এখানে বানানটা একটু ভুল হয়েছে এক্সপোজ ডেন্টিন ঠিক করে দিচ্ছি desensitize the exposed dentin. ম্যাডাম আবার সবুজে হয়ে গেছে ম্যাম কেটে দেন না আবার এখনো কি সবুজ জি ম্যাম এখন ফুল সবুজ কি করতে গ্লাস হারিয়ে যাবে ওই স্ক্রিন শেয়ার দেওয়া হচ্ছে না স্লাইড শেয়ার দিলে দেখা যাচ্ছে ম্যাম
Yes, sir. Causes of paralysis. Causes paralysis of the peripheral nerve fibers. প্রথমে আমরা application of content যেটা বললাম যে ইউজিনল or গ্লোবাল or ক্যাম্পোর or বেনজাইল অ্যালকোহল, এটা কাজ করবে কিসের উপর? অ্যাকশন ডেনটিনাল টিউবুস, ডেনটিনাল টিউবের উপর কাজ করবে। ডেনটিনাল টিউবকে পেনিট্রেট করবে, পেনিট্রেট করার পর এখানে পেরিফেরাল নার্ভ ফাইবারকে প্যারালাইজ করবে, দেন ডিসেন্সিটাইজ দ্য এক্সপোজড ডেন্টিন। ঠিক আছে, লেখা শেষ? এটা তো বুঝা গেছে না? আমি স্ক্রিনশট নিয়েছি। এখন আসলে আমরা সেকেন্ড মেকানিজম অফ অ্যাকশন, কজেস ব্লকেজ অফ দ্য নার্ভ ইম্পালস। নার্ভ ইম্পালসকে ব্লক করে সে কিভাবে করবে, অপট্যান্ডেন্টটা আর অ্যাকশনটা করবে। অ্যাপ্লিকেশন অফ অপট্যান্ডেন্ট সিলভার নাইট্রেট। আমরা বললাম যে নার্ভ ইম্পালসকে ব্লক করে কোন কোন অপট্যান্ডেন্ট? সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড, তারপরে প্যারাফর্মালডিহাইড। এখান থেকে আমরা এক্সাম্পল নিলাম সিলভার নাইট্রেট। অ্যাকশন প্রোটিন অফ নার্ভ ফাইবার। এখানে নার্ভ ফাইবারের যে প্রোটিনটা আছে এর উপর কাজ করবে। precipitate protein of the protoplasmic nerve fiber. Protoplasmic nerve fiber এর প্রোটিনটাকে precipitate করবে। নার্ভ ইম্পালস যখন এখানে প্রোটিনটাকে precipitate করবে এখানে ব্লক হয়ে যাবে, যেটার মাধ্যমে নার্ভ ইম্পালসটাকে সে পাস করতে দিবে না। Then desensitize the exposed dentin. ঠিক আছে, তাহলে প্রথমে হলো আমরা নার্ভ ফাইবারটাকে পেরিফেরাল নার্ভ ফাইবারকে সেন্সরি নার্ভ এন্ডিংটাকে প্যারালাইজ করে, আর সেকেন্ডে হলো আমরা নার্ভ ইম্পালসটাকে ব্লক করে। কিভাবে ব্লক করে? প্রোটিন প্রিসিপিটেটের মাধ্যমে। তাহলে আমি যদি এখন বলি যে প্রোটিন প্রিসিপিটেটর কি কি আছে, প্রোটিন প্রিসিপিটেটর কি কি আছে একটু উদাহরণ বলো তো। ম্যাম, প্রোটিন প্রিসিপিটেটর কি কি আছে? অপট্যান্ডেন্ট প্রোটিন প্রিসিপিটেটর কি কি আছে? এই যে আমরা বললাম না নার্ভ ইম্পালসকে ব্লক করে কিভাবে? প্রোটিন প্রিসিপিটেট করে। তো প্রোটিন প্রিসিপিটেটর হিসেবে আমরা যেগুলো যে ব্লকেজ অফ দ্য নার্ভ ইম্পালসে পড়লাম, কি কি পড়লাম? সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড, প্যারাফর্মালডিহাইড, একটা কি পড়লাম? জিঙ্ক ক্লোরাইড, ইথাইল অ্যালকোহল, প্যারাফর্মালডিহাইড। এই চারটাই হচ্ছে প্রোটিন প্রিসিপিটেটর। তো তোমরা ওখানে একটা অবলিক দিয়ে লিখে রাখো, প্রোটিন প্রিসিপিটেটর। 3 নম্বরে যেটা আমরা মেকানিজম অফ অ্যাকশন এর মধ্যে পড়লাম, ওই ম্যাম ব্লকেজ অফ নার্ভ ইম্পালস ওইটা। ওটাই, হ্যাঁ, নার্ভ ইম্পালসটা ব্লক করে মেইনলি প্রোটিন প্রিসিপিটেট করে। তোমার কেটে যাবে, আর তোমরা আবার জয়েন করে কিছুক্ষণ পর কেটে যাবে। আমি কলেজের আইডিয়া স্কুলে তো আর কাটানো হবে, ওটা তো প্রিমিয়াম। মানুষকে খুঁজে পাচ্ছি না, যে মিজানকে তো খুঁজে পাচ্ছি, অনেকবার ট্রাই করতেছিলাম, মোবাইল বন্ধ পাচ্ছি। আমি ক্লাসরুমে আসছি, ক্লাসরুমে সামনে আইডি দিয়ে দিচ্ছি। ওটার জন্য মিজানকে তখন থেকে ট্রাই করতেছি। আচ্ছা, অপট্যান্ডেন্ট কজেস ডিস্ট্রাকশন অফ দ্য নার্ভ টিস্যু, যেটা আমরা প্রথমে করছিলাম, অ্যাবসোলিউট অ্যালকোহল, ওটার মেকানিজম অফ অ্যাকশন নেই। এখন আসো পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় ইউজিনল আর সিলভার নাইট্রেট, এই দুইটা অপট্যান্ডেন্টের মেকানিজম অফ অ্যাকশন, এগুলোর ইউজ, এগুলো অ্যাডভার্স ইফেক্ট। ইউজিনলের মেকানিজম অফ অ্যাকশন, ইউজ, অ্যাডভার্স ইফেক্ট, এগুলো পরীক্ষায় এসেছে অনেকবার। সিলভার নাইট্রেট আর ইউজিনল, যেটা আমরা এখানে দুটোই ডেসক্রিপশনটা পড়বো, বাকিগুলো পড়বো। প্রথমে আসি ইউজিনল। ইউজিনলের কিছু প্রপার্টিজ আছে। এটা হচ্ছে এক ধরনের এসেনশিয়াল অয়েল, ভোলাটাইল অয়েল। It is a volatile oil. It is colorless or pale yellow liquid. It is a protoplasmic poison. It is a protoplasmic poison.
It is soluble in alcohol. এই কয়েকটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে volatile একটু oil, colorless or pale yellow liquid. ইউজিনল দেখেছো কখনো? কেউ জি ম্যাম দেখেছো? ইউজিনল কখনো কেউ দেখেছো? ইউজিনল দেখছি ম্যাম, দেখছি দেখছো, ম্যাম। কোথায় দেখেছো? ওই জিঙ্ক অক্সাইড ইউজিনল মিক্সার করার সময় ইউজিনল দিয়ে মিক্সার করে। আচ্ছা, ফার্স্ট ইয়ারে দেখেছো তো না? জি ম্যাম ঠিক আছে, তাহলে তোমাদেরকে এত ডিটেলস করাইতে হবে। এখন আমরা ইউজিনল কোথায় কোথায় ইউজ করি? প্রথমে বললাম যে এটা যদি একটা অপটানডেন্ট হিসেবে আমরা ইউজ করি টু রিলিভ পেইন ডিউরিং ক্যাভিটি প্রিপারেশন। ক্যাভিটি প্রিপারেশনের সময় অনেক সময় যখন পেশেন্টের সেন্সিটিভিটি ডেভেলপ করে আমরা প্রথমে আমরা পার্মানেন্ট ফিলিং না দিয়ে প্রথমে কিন্তু টেস্ট ফিলিং দিই, ইউজিনাল ফিলিং দিই যাতে এটা পেইনটা রিলিভ হয়ে যায়, ডিসেন্সিটাইজ হয়ে যায়। আরেকটা বললাম ইউজড এজ এ অ্যান্টিসেপটিক ইন রোড ক্যান্সার, এটাও আমি তোমাদের ওখানে বলে আসছি এখন। It is used as an analgesic in acute pulpitis, dry socket. Used as an analgesic in acute pulpitis or dry socket. Acute pulpitis to বুঝো না, acute inflammation of the dental pulp. Dry socket, dry socket কি? ম্যাম টুথ এক্সট্রাকশনের পরে সেখানে ক্লট ফর্মেশন না হইলে ওটাকে অর্থাৎ এটা ফুড এক্সট্রাকশনের পরে মেনলি 2 থেকে 3 দিন পর যদি ম্যাম আপনার কথাগুলো ছোট ছোট আসতেছে, আসতেছে, বোঝা যাচ্ছে না? একদম ছোট ছোট আসতেছে ম্যাম। এতক্ষণ শোনা গেছে? শোনা গেছে ম্যাম, ওই কথাগুলো ছোট ছোট আসতেছে একদম। এখনো কি ছোট ছোট আসতেছে? এখন কি করে এখন ঠিক আছে ম্যাম। ক্লাসরুমে তো আসলাম, ড্রাই সকেট বললাম আমরা আফটার টুথ এক্সট্রাকশনের পরে 2 থেকে 3 দিন পর সিভিয়ার পেইন যেটা হয়, সকেটটা যদি ক্লট শূন্য হয় এটাকে বলে আমরা ড্রাই সকেট। কিন্তু ড্রাই সকেট যদিও ড্রাই সকেট, কিন্তু সকেটটা কিন্তু কখনো ড্রাই থাকে না, এখানে ফুড অ্যাকোমোডেশন থাকে, ফুড ব্রিজ থাকে, সেলেরা থাকে। তো তখন যখন সিভিয়ার পেইনফুল কন্ডিশন থাকে সাবসেট করার জন্য আমরা ইউজিনাল প্যাক দিই, এটা আমরা তোমাদেরকে মনে হয় বলেছিলাম কত ইয়াতে। এই ইউজিনাল প্যাকটা দেখে দেওয়া হয় একটা অপটান্ডেন্ট ড্রেসিং হিসাবে, যেন পেইনটা সাবসাইড থাকে। এখন আসলে ইট ইজ ইউজ এজ এ টেম্পোরারি ফিলিং ম্যাটেরিয়াল ইন কম্বিনেশন উইথ জিএম অক্সাইড পাউডার, এটা তোমরা সবাই জানো। ইট ইজ ইউজড এজ এ প্রোটেক্টিভ প্যাক আফটার জিঞ্জিভেক্টমি। জিঞ্জিভেক্টমির পরও একটা প্রোটেক্টিভ প্যাক হিসেবে আমরা ইউজিনাল প্যাক ইউজ করি। এটাই হচ্ছে আমাদের ইউজিনালের অ্যাডভান্টেজ বলে ইউজ করা। এখন ডিসঅ্যাডভান্টেজ কি কি বলবো? অনেক বার্নিং সেন্সেশন, খুদা বার্নিং সেন্সেশন, ইউজিনাল লাগলে পেশেন্টের জিভে যদি লাগে তখন জিভটা জ্বলে, অনেক ইরিটেটিং, causes burning sensation to the oral mucosa, can cause severe tissue damage করতে পারে। এখন আসলে আমরা রোল অফ ইউজিনল অ্যাজ অপটান্ডেন্ট, এটাও একটা এসিবি কোশ্চেন ছিল, রোল অফ ইউজিনল অ্যাজ অপটান্ডেন্ট। তোমরা কে করে আসতেছো? রোল অফ ইউজিনল অ্যাজ অপটান্ডেন্ট মানে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ ইউজিনল অ্যাজ অপটান্ডেন্ট। দুটো লিখে রাখো অপশন দিয়ে, মেকানিজম অফ অ্যাকশন অফ ইউজিনল অ্যাজ অপটান্ডেন্ট। তাহলে বলো তো কোনটা হবে এটা? এটা কোন ইয়ের মধ্যে পড়বে?
কোন মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে পড়বে? Causes of paralysis of sensory nerve ending or peripheral nerve ending. কি তোমরা সবাই চুপচাপ হয়ে গেলাম? জি ম্যাম। এটা কোন মেকানিজম অ্যাকশনের মধ্যে পড়বে? ম্যাম Peripheral nerve ending. ব্লকেজ অফ এটার মধ্যে পড়বে? দেখে রোল 3 বলো তো। রোল 3 জান্নাতুল ফেরদৌস। রোল 2 রোবনা হাসান লিজা। ম্যাম peripheral nerve ending এর মধ্যে পড়বে। Paralysis of peripheral nerve ending. সেন্সরি নার্ভ এন্ডিং। তাহলে এখানে মেকানিজমটা কিরকম হবে? অ্যাপ্লিকেশন অফ ইউজিনল, অ্যাপ্লিকেশন অফ অলিভ অয়েল আসলে অথবা ক্লোভ অয়েল আসলে একই মেকানিজম। অ্যাপ্লিকেশন অফ ক্লোভ অয়েল adds some dentinal tubules, penetrated dentinal tubules, cause paralysis of the peripheral nerve fiber, desensitize the exposed dentine. এটা হুবহু একই মেকানিজম অফ অ্যাকশন। জাস্ট আমি এখানে কপি করে দিচ্ছি। এখন আসলে মেকানিজম অফ সিলভার নাইট্রেট এজ অ্যান অবস্ট্রাকটেন্স। আমরা বললাম যে সিলভার নাইট্রেট আমরা করব। এটা কোনটার মধ্যে পড়বে? কোন And ক্যাটাগরির মধ্যে blockage পড়বে? of the nerve impulse. নার্ভ ইম্পালস অফ প্রোটিন প্রিসিপিটেটর হিসেবে। অ্যাপ্লিকেশন অফ সিলভার নাইট্রেট adds some protein of nerve fiber, precipitate protein of the protoplasmic nerve fiber. এগুলো সব এসিকিউ প্রপার এসিকিউ কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন সালের। Block the nerve impulse, then desensitize the exposed dentin. এখন এখানে এই বাকি সবগুলোর ক্ষেত্রে কি সেম, মানে एग्जांपल বাকি সবগুলোর ক্ষেত্রে কি সেম হবে? হ্যাঁ, যে গ্রুপের মধ্যে পড়বে সেই গ্রুপে একই রকম করবে। যদি প্রোটিন প্রিসিপিটেট হিসেবে তোমাদের জিঙ্ক ক্লোরাইডও আসে তাহলে এখানেও একই রকম জিঙ্ক ক্লোরাইডটা একই রকম হবে। তারপরে এই আরেকটা কি যেটা বলে ইথাইল অ্যালকোহল বললাম না, ইথাইল অ্যালকোহল একই রকম হবে। শর্করা ফর্মালডিহাইড যদি অপশন হিসেবে যদি মেকানিজম অফ অ্যাকশন আছে তাহলে একই রকম হবে। এখন আসলে ইউজ সিলভার নাইট্রেট আরেকটা হচ্ছে লোনার কস্টিক। এটা ইউজটা কি হবে? কোথায় কোথায় আমরা ইউজ করব? 10% silver nitrate solution is used in the treatment of Aphthous ulcer. এগুলো পুরো মুখস্থ করতে হবে। মেকানিজমটা একই রকম কমন। তাহলে সিলভার নাইট্রেটের 10% সলিউশনটা আমরা Aphthous ulcer ট্রিটমেন্টে ইউজ করা যায়। 1% এক ধরনের ঠোঁটের ড্রপ হিসাবে ইউজ করা যায়। আর 0.5% silver nitrate solution is used in the treatment of extensive burn. এক্সটেন্সিভ বার্নের ক্ষেত্রে 0.5% সলিউশনটা ইউজ করা যায়। আর একটা হচ্ছে জার্মিসাইডাল ফর দ্য গোনোকক্কাস। অর্থাৎ সিলভার নাইট্রেটের অনেক জায়গায় ইউজ মাল্টিপারপাস। মার্ক অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়। Used as an astringent for the irrigation of bladder and urethra to desensitize the dentin. এটা পরীক্ষায় এসেছে ইউজটা। এটা একটা মুখস্থ করতে হবে। To desensitize the dentin, used as astringent for the irrigation of bladder and urethra, used as a mild antiseptic, germicidal for the gonococcus, আর 0.5%টা ইউজ করা এক্সটেন্সিভ বার্নের জন্য, আর 1% 10% ইউজ করে অ্যাপ্থাস। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছ? জি ম্যাম নিয়েছি। Roll 2.
আপনার কথা বেজে বেজে আসতেছে, বোঝা যাচ্ছে না। ওকে আসে নাকি আমি ফোন করে আসি। আপনার কথা ছোট ছোট আসতেছে, মাইক্রোফোনটা একটু আসতেছে? কাছে নিলে, মাইক্রোফোনটা একটু কাছে নিলে কথাগুলো স্পষ্ট হবে। আচ্ছা, এখন আমরা অ্যাডভার্স ইফেক্ট অফ সিলভার নাইট্রেট। অ্যাডভার্স ইফেক্ট অফ সিলভার নাইট্রেট। Produces pain. Pain produce করে। Silver nitrate stain the tissue. You can stain the teeth. Severe hypochloremia may occur. It can cause hemoglobinemia. এগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। টিকে স্টেন করবে, টিস্যুকে স্টেন করতে পারে, পেন প্রডিউস করতে পারে। আর হাইপোক্লোরিমিয়া মানে কি হচ্ছে ব্লাডে ক্লোরিন লেভেলটা কমে যাবে। যে ব্লাডে ইফেক্ট করে আর কিছু টিস্যুতে কিছু টিকে। এখন আসলে আমরা একটা হাইপার সেন্সিটিভিটিতে আমরা যে এতক্ষণ ধরে চিহ্নগুলো করলাম, ট্রেডিশনাল ট্রিটমেন্ট মেথডস। ট্রেডিশনাল কি কি ট্রিটমেন্ট মেথডস আছে? তো আমরা একটা পেশেন্ট যখন আমাদের কিডনি আসে আমরা কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকি? প্রথম হচ্ছে ডিটেকশন অফ কজ অ্যান্ড এলিমিনেটস প্রিডিসপোজিং ফ্যাক্টর। কারণে পেশেন্টের হাইপারসেনসিটিভিটি হতে পারে, এটাকে আমাকে আগে কজটাকে ডিটেক্ট করতে হবে। এরপরে প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেমন যদি তারা ওভার নিউরাস প্রিপারেশন করে, ফল্ট প্রিপারেশন টেকনিক্স করে, আর এগুলোকে আমাকে অ্যাভয়েড করার জন্য বলতে হবে। আর যদি দেশে ব্রাশটা যদি অনেকগুলো ইউজ করে, অর্থাৎ অ্যাড্রেসমেন্ট যে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো এগুলো অ্যাভয়েড করার জন্য বলবে। আর হচ্ছে ইরিউশনের জন্য যে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো, ওই যে অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্কস, এক্সেসিভ সাইট্রাস ফুড, ফুড হ্যাবিটগুলো তাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো আছে, যেগুলো আমরা করলাম এর আগের গত ক্লাসের স্লাইডে, তাহলে আমরা এরপর হচ্ছে ইউজ অফ গ্লাস অ্যানিমাল সিমেন্ট আর কম্পোজিট রেজিন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা গ্লাস অ্যানিমাল সিমেন্ট অথবা কম্পোজিট রেজিন দিয়ে এটাকে যতটুকু আজকালকার পেশেন্টকে ডিসেন্সিটাইজিং করার চেষ্টা করব। গ্লাস অ্যানিমাল সিমেন্ট দিলে এটা অ্যাব্রেশনটা যখন আমরা ফিলিং দিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে পেশেন্টরা সেন্সিটিভিটি অ্যান্টিবডি এজেন্ট দিতে পারবে। দেন হচ্ছে ইউজ অফ ফ্লোরাইড ভার্নিশ, যেমন সোডিয়াম ফ্লোরাইড, যে আমরা যেগুলো করলাম প্রোবয়াল, ইউজিনাল, সিলভার নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড ইউজ করতে পারি। তাহলে 5 নম্বর হচ্ছে ইউজ অফ অক্সালেট। আমি উপরে দিয়েছি কারণ অক্সালেট সম্পর্কে আমাদের পরীক্ষা এসেছে, এই জন্য আমি কিছু এখানে শর্ট নোট আকারে লিখেছি। ইউজ অফ অক্সালেট 5 নাম্বার হচ্ছে ইউজ অফ অক্সালেট। প্রথমে ছিল 1 নাম্বারে ছিল ডিটেকশন অফ কজ এন্ড এলিমিনেট প্রিডিসপোজিং ফ্যাক্টর। নাম্বার 2 ছিল
ম্যাম সামনে চলে ম্যাম স্ক্রিনশট সুন্দর চলে করে গেছে জি হ্যাঁ ম্যাম স্ক্রিনশট এখন চলে গেছে এখন নেটওয়ার্কে ক্লিয়ার ম্যাম তাহলে আমরা প্রথমে পড়ছিলাম ইউজ ডিটেকশন অফ কজ এক নম্বরে ছিল ট্রেডিশনাল ট্রিটমেন্ট মেথড এক নম্বরে ছিল ডিটেকশন অফ কজ এন্ড এলিমিনেট প্রিডিসপোজিং ফ্যাক্টর নাম্বার 2 ছিল দেখে দেখে বলো একজনে and detection of cause and eliminate predisposing factor use of glass ionomer Number 2 cement composite resin and dentin bonding agent use of fluoride vanish sodium fluoride stannous fluoride use of octandent clove oil eugenol silver nitrate zinc chloride আচ্ছা আমরা গ্লাস আইনোমার সিমেন্ট কম্পোজিট রেজিন কোথায় কোথায় ইউজ করতে পারি ডেন্টিন হাইপারসেনসিটিভিটি রিডিউস করার জন্য কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি অ্যাব্রেশন ইউজ করতে পারি ইরোশন ইউজ করতে পারি ক্যান্ডেল ক্যারিজ ইউজ করতে পারি ঠিক আছে জি ম্যাম আচ্ছা এটা গুলো আমরা 4 নাম্বার গেল এখন হচ্ছে 5 নাম্বার হচ্ছে ইউজ অফ অক্সালেট আমি অক্সালেটটা একটু আলাদা হাইলাইট করেছি কারণ অক্সালেট নিয়ে তোমাদের পরীক্ষা এসেছে এজন্য মেকানিজম অফ অ্যাকশন অফ অক্সালেট অক্সালেট কিভাবে কাজ করে ইউজ কি আবার আসতেছে না আচ্ছা precipitates and occlude the open dentinal tubules তাহলে অক্সালেট কিভাবে কাজ করে এটা মেকানিজম অফ অ্যাকশন অফ অক্সালেট ইনসান তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে precipitates and occlude the open dentinal tubules oxalate reacts with the calcium ions of dentin forms calcium oxalate crystals এখন একটা আন্ডারলাইন দিয়ে দাও ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালস অর্থাৎ অক্সালেট ক্যালসিয়াম আয়নের সাথে রিয়েক্ট করে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ফর্ম করে কোথায় ইনসাইড দ্য ডেন্টিনাল টিউবুলস অ্যাজ ওয়েল অ্যাজ অন ডেন্টিনাল সারফেস ডেন্টিনাল টিউবুলস এন্ড ডেন্টিনাল সারফেসে এটা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ফর্ম করে Topical application of 3% potassium oxalate can reduce dentin hypersensitivity in post-periodontal surgery. Post-periodontal surgery তে এটা dentin hypersensitivity কমাবে potassium oxalate 3%. Topical application of 3% potassium oxalate. তাহলে তোমাদের এখানে mechanism of action of oxalate টা কি হলো এটা precipitates and occlude the open dentinal tubules. Oxalate reacts with the calcium ions of dentin, forms calcium oxalate crystals inside the dentinal tubules as well as on the dentinal surface. আমরা পটাশিয়াম অক্সালেট কত পার্সেন্ট ইউজ করি 3% অন পোস্ট পেরিওডন্টাল সার্জারিতে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি কমানোর জন্য এখন আসো 6 নাম্বার use of desensitizing dentifrice use of desensitizing dentifrices mainly dentifrice এর মধ্যে desensitizing এজেন্ট কি থাকে পটাশিয়াম নাইট্রেট desensitizing ingredient in toothpaste is potassium nitrate এটা কিভাবে কাজ করে পটাশিয়াম নাইট্রেটটা penetrate in the air fibers of the nerves reducing its excitability
For a potassium nitrate toothpaste, it must contain 5% potassium nitrate. অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটে 5% থাকলে ওটা ডিসেন্সিটাইজ করবে, ডিসেন্সিটাইজিং হিসেবে কাজ করবে। এটারও সময় দিতে হবে, এটার ইফেক্টিভনেস পাওয়ার জন্য আপ টু 2 weeks টু শো এন ইফেক্টিভনেস, 2 সপ্তাহ এটা ইউজ করতে হবে। এটার ইফেক্টিভনেস পাওয়ার জন্য 2 সপ্তাহ ইউজ করতে হবে। এখান থেকে এমসিকিউ একটা কোয়েশ্চেন আছে। আমরা ডেন্টিফ্রিজে ডিসেন্সিটাইজিং এজেন্ট হিসেবে কি ইউজ করি? সেভেন হচ্ছে ইউজ অফ ডিসেন্সিটাইজিং মাউথ ওয়াশ। 7 অপশন ট্রিটমেন্ট, ট্রেডিশনাল ট্রিটমেন্টে 7 অপশন আছে ইউজ অফ ডিসেন্সিটাইজিং মাউথ ওয়াশ। আর আদার্স কিছু অপশন আছে ওখানে জিঞ্জিভাল গ্রাফট, ডিসেন্সিটাইজিংটা কমানোর জন্য জিঞ্জিভাল গ্রাফট আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। আমরা যে জিঞ্জিভাল রিসেকশনের ক্ষেত্রে আমরা জিঞ্জিভাল গ্রাফট ইউজ করি, সার্জিক্যাল মেথড। একটা অ্যান্টি ইনফ্লামেটরিটা হচ্ছে লোকাল অ্যাপ্লিকেশন অফ or topical application of 0.5% solution of prednisolone অর্থাৎ steroid 0.5% solution of prednisolone on exposed road surface will induce remineralization leading to tubular occlusion. Remineralization করে local application or topical application of 0.5% solution of prednisolone, যেখানে exposed surface এ এটা দিলে remineralization হবে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করবে। তাহলে এটাই হচ্ছে টোটাল আমাদের মোটামুটি ট্রেডিশনাল মেথড অফ দি হাইপার সেনসিটিভ টিথ। তাহলে প্রথমে গেল কি কি? 1 নম্বরে দেখি একজনে বলো তো, রোল কে বলবে? রোল 2 বলো। রোকনা হাসান লিজা, আছে কেউ? আমার কথা কি শোনা যায়? জি ম্যাম, শোনা যাচ্ছে। তো ওকে আমি 2-3 রোকনা হাসান লিজা নাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকক্ষণ ধরে তোমার কণ্ঠটা শোনার জন্য বসেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওরকম বলো। ট্রেডিশনাল ট্রিটমেন্ট মেথড গুলো বলো তো হাইপার সেনসিটিভ টিথের। দেখে বলো। জি ম্যাম। ট্রিটমেন্ট মেথডস অফ এ হাইপার সেনসিটিভ টিথ। ম্যাম ট্রিটমেন্ট গুলো হচ্ছে ম্যাম ডিটেকশন অফ কজ এন্ড এলিমিনেটস প্রিডিসপোজিং ফ্যাক্টরস, তারপর হচ্ছে ম্যাম ইউজ অফ গ্লাস আয়োনোমার সিমেন্ট, কম্পোজিট রেজিন এন্ড ডেন্টিং বন্ডিং এজেন্টস, তারপর ম্যাম ইউজ অফ ফ্লোরাইড ভার্নিশ দ্যাট ইজ সোডিয়াম ফ্লোরাইড এন্ড স্টেনাস ফ্লোরাইড, তারপর ম্যাম হচ্ছে ইউজ অফ অবটন্ডেন্টস লাইক ক্লোভ অয়েল, ইউজিনল, সিলভার নাইট্রেট এন্ড জিঙ্ক ক্লোরাইড, তারপর use of oxalate, then use of desensitizing dentifrices, তারপর use of desensitizing mouthwash and others এর মধ্যে ম্যাম এগুলাই। আদার্স এর মধ্যে কি কি বললাম? যেটা বললাম তো others এর মধ্যে হচ্ছে ম্যাম gingival graft and anti-inflammatory। anti-inflammatory মধ্যে কি 5% prednisolone, 0.5% prednisolone। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন আসি আমরা কারেন্ট ট্রেন্ড অ্যাডভান্স ট্রিটমেন্ট কি কি আছে। এগুলো আমরা ট্রেডিশনাল ট্রিটমেন্ট করলাম, এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট নামগুলো একটু মুখস্থ করতে হবে। হচ্ছে আর্জিনিন বেসড প্রোডাক্ট। কারেন্ট ট্রিটমেন্ট হচ্ছে আর্জিনিন বেসড প্রোডাক্ট। নাম্বার 2 লেজার, নাম্বার 3 বায়োগ্লাস, ক্যালসিয়াম সোডিয়াম ফসফোসিলিক, এটা হয়তো যদি ভাইবার জন্য যদি লাগে এই জন্য বায়োগ্লাস, ক্যালসিয়াম সোডিয়াম ফসফোসিলিকেট। নাম্বার 4 কেজিন ফসফোপেপটাইড, কেজিন ফসফোপেপটাইড। ই হচ্ছে অথবা 5 হচ্ছে ন্যানো ডেন্টিস্ট্রি, এটা ন্যানো কম্পোজিট, ন্যানো জিএসি, গ্লাস আইনোমার সিমেন্ট। মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের এই ডিসেন্সিটাইজিং এজেন্ট used in dentin hypersensitivity and obtundent.
তাহলে কারেন্ট টেন্স হচ্ছে আর্জিনিন বেস প্রোডাক্ট, লেজার, বায়োগ্লাস, কেজিন ফসফোপেপটাইড, ন্যানোডেন্টিস্ট্রি। এখন আসছে আমরা এই তিনটা ক্লাসে আমরা যা যা পড়লাম সামারি। কি কি পড়লাম আমরা? প্রথমে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি পড়লাম, এটার কজ পড়লাম, তারপরে টাইপস গুলো বললাম, টাইপস। তারপর থিওরি গুলো থিওরি, ডেন্টিন হাইপারসেনসিটিভিটি থিওরি গুলো পড়লাম, অ্যাকসেপ্টেবল থিওরি কোনটা সেটা পড়লাম। তো অন্যগুলো আমরা অ্যাকসেপ্টেবল না। এরপর আমরা ডেন্টিন ক্লাসিফিকেশন, তারপরে ট্রিটমেন্ট অপশন গুলো সেটা। এরপর হচ্ছে আমরা অপটান্ডেন্ট বললাম, অপটান্ডেন্টের প্রপার্টিজ, ক্লাসিফিকেশন, মেকানিজম অফ অ্যাকশন, এরপর ইউজিনল সিলভার নাইট্রেট। আর হচ্ছে ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট কারেন্ট ট্রেডিশনাল ট্রিটমেন্ট, আর হচ্ছে কারেন্ট ট্রিটমেন্ট। এটুকুই হচ্ছে আমাদের সামারি। এখন আসে তোমরা কি কি করেছো, তোমাদের কোয়েশ্চেন গুলো তোমাদের কমন মনে হয় কিনা? ডিফাইন এন্ড ক্লাসিফাই অপটান্ডেন্ট, এগুলো বিভিন্ন সময়ে তোমাদের এসিকিউ কোয়েশ্চেনে, প্রফের কোয়েশ্চেনে ছিল, টার্মের কোয়েশ্চেনে ছিল। ডিফাইন এন্ড ক্লাসিফাই অপটান্ডেন্ট, ডিফাইন ডেন্টিন হাইপারসেনসিটিভিটি, ডিসকাস দ্য অ্যাভেলেবল ট্রিটমেন্ট অপশন ফর হাইপারসেনসিটিভিটি, of dentin hypersensitivity, explain the most widely accepted theory of dentin hypersensitivity, write the mechanism of action or role of eugenol as obtundant, write down the uses of silane, classify desensitizing agents, write down the mechanism of action for desensitizing and fluoride. আচ্ছা, ফ্লোরাইড কিভাবে কাজ করে? ফ্লোরাইডটা কি করে? হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টালের সাথে রিঅ্যাক্ট করে কি করে? ফ্লোরোঅ্যাপাটাইট ফর্ম করে। এই ফ্লোরোঅ্যাপাটাইটটাই কিন্তু টুথটাকে রিমিনারালাইজ করে, অনেক বেশি সলিবিলিটি কমাবে, রিমিনারালাইজ করবে এবং এটাকে কেসটাকে প্রিভেন্ট করবে, আপনাদের ডিসেনসিটাইজ করবে। এটা তোমরা ডিপি ইয়াতে পড়ছো মনে হয়, পড়ো না? এটা ফ্লোরাইডটা পড়া হয়েছে তোমাদের? তোমরা আগে ডিপিএস এ পড়াতে, তোমরা ডিপিএস পড়ো নাই। ফ্লোরাইডটা কি তোমরা পড়েছো? পড়াইতে হবে? আমি একটু পড়ে দিলে ভালো হয়। তোমরা পড়ছো তো? এন্টিকেরিসেশন পড়ছো না তোমরা? ফ্লোরাইড পড়ছো তো? এন্টিকেরিসের মধ্যে হ্যাঁ, এন্টিকেরিসেশন ফ্লোরাইড এন্টিকেরিস পড়ানো হয়েছে তো? এন্টিকেরিস পড়ানো হয়েছে না? এখানে ম্যাম ফ্লোরাইড, এন্টিকেরিসের দোকানে তো ফ্লোরাইডটা তেমন পড়ানো হয় না বই। হ্যাঁ, ফ্লোরাইডে ডেন্টাল ক্যারিসের মধ্যে ম্যাম ওই তো পড়ানো হয় নাই ফ্লোরাইডটা। ডেন্টাল এন্টিকেরিসেশন কি তাহলে কি পড়ানো হয়েছে? তোমরা চেক করে দেখিও, এন্টিকেরিসেশন থেকে ফ্লোরাইড হিসেবে তো পড়ানো হয়। ম্যাম নোমান স্যার একটা টপিক পড়েছিল ডেন্টাল ক্যারিস, ওখানে ম্যাম ওই হ্যাঁ, ফ্লোরাইড নিয়ে কিছু পড়ে না। ওখানে ফার্স্টে ডেন্টাল ক্যারিসের ডেফিনিশন, তারপরে ফ্যাক্টর কি কি আছে। আমাদের ম্যাম ডেন্টাল ক্যারিস নিয়ে পড়েছে, এন্টিকেরিস এজেন্ট ওগুলো নিয়ে তো পড়ায় নাই। তোমাদের আইটেমের মধ্যে টপিক ছিল এন্টিকেরিস এজেন্ট। এন্টিকেরিস এজেন্ট পড়াতে কি তো ডেন্টাল ক্যারিসে পড়াইতে হবে। আমাদেরকে পড়াইছে ডেন্টাল ক্যারিস, এন্টিকেরিস এজেন্ট গুলো তো পড়াই নাই। এন্টিকেরিস এজেন্ট পড়াই নাই একদম, আমাদেরকে পড়াইছে ডেন্টাল ক্যারিস। আচ্ছা, তোমরা আইটেম কার্ড পেয়েছো এখন? আইটেম কার্ড বলতে ম্যাম ছবি পাইছি। ছবির মধ্যে আইটেম কার্ডের ফার্স্ট কার্ডের মধ্যে কি কি আছে বলো তো? লাস্টের আইটেম টপিকটা বলো তো, পড়ো তো এটা। আছে তোমার কাছে এখন? ম্যাম একটু ওয়েট করতে চাই।
এটা কিন্তু 5 এ জিজ্ঞেস করে ফ্লোরাইড কিভাবে কাজ করে এটা। ম্যাম আমাদের তো অ্যান্টি ক্যারিস এজেন্টে পড়ানো হয়নি, তো ওটা তো আমাদেরকে পড়াতে হবে। কিন্তু আমাকে তো বলছে পড়ানো হয়ে গেছে যেগুলো আমাদের ডেন্টাল ক্যারিস পড়েছে মানে ম্যাম। ওই ডেন্টাল কেয়ার ওই আইটেমটা পড়ানো, ওই আইটেমটার মধ্যে কি লিখা আছে টপিকসটার মধ্যে? লাস্টের টপিকসটা মানে ফার্স্ট কার্ডের লাস্টের টপিকসটা এটা। অ্যান্টি ম্যাম ক্যারিস ওখানে এজেন্ট লেখা আছে এন্ড ফার্মাকোলজিক্যাল কন্ট্রোল অফ ডেন্টাল ক্যারিস। হ্যাঁ আমাদেরকে ম্যাম এখানে ডেন্টাল ক্যারিসের মধ্যে ডেফিনেশনটা পড়েছে, ক্লাসিফিকেশন পড়েছে, কজ পড়েছে, ক্লাসিফিকেশনটা পড়েছে, ডেন্টাল ক্যারিস কিভাবে হয় ওটা পড়েছে, সাইন সিমটমস, ডায়াগনোসিস, প্রিভেনশন, তারপর রিস্ক ফ্যাক্টর, ট্রিটমেন্ট, ক্যারিস ব্যালেন্স এগুলো পড়েছে। আচ্ছা তাহলে ফ্লুইডটা পড়াতে হবে তোমাদের, ফ্লুইডটা যে পরীক্ষা জিজ্ঞেস করে। আর ক্যারিস এজেন্ট কি কি আছে ওগুলো পড়ানো হয়নি, অ্যান্টি ক্যারিস এজেন্ট কি কি এটা আছে ওটাও ইন্টিগ্রেটেড সেশন বলতে এখানে মেইনলি ফ্লুইড। আচ্ছা ঠিক ওটা আছে, আমাদের তাহলে পড়ানো এখানে হয়নি। ফ্লোরাইডটা মেইনলি কাজ করে তোমার যে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টালের সাথে রিঅ্যাক্ট করে ফ্লোরোঅ্যাপাটাইট ফর্ম করে। এই ফ্লোরোঅ্যাপাটাইটটা কিন্তু মেইনলি অ্যামিলোজ সলিবিলিটি করবে। আমার নেই ঠিক তো আছে পড়ে এই দিন। দুটেই। আচ্ছা ঠিক আছে পড়া দিব। এখন আসো আমরা কোথায় আসলো, আচ্ছা তোমাদের এই কোয়েশ্চেন গুলোর মধ্যে আর কোনোটাতে সমস্যা আছে কিনা? ফ্লোরাইডটা ঠিক আছে, ফ্লোরাইডটা আমি পরে পড়া দিব। বাকিগুলোতে না ম্যাম। হ্যাঁ ঠিক আছে, আমি যখন রিটার্ন কোয়েশ্চেন আর ইয়ে নিয়ে তাহলে এখানে যদি কোনো প্রবলেম না হয় তোমরা ভালো করে একটু প্রিপারেশন নেবে। এখন আসে এমসিকিউ, এমসিকিউ এর মধ্যে পারে কিনা দেখে। এমসিকিউ এজেন্টস অ্যাক্ট বাই প্যারাজিন সেন্সিটিভ নার্ভ এন্ডিং, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যামফোর, ফ্লোবাইল, সোডিয়াম পারবোরেট, জিঙ্ক ক্লোরাইড। বলো কোনটা কোনটা আনসার? প্রোপাইল, ক্যামফোর, দেখে দেখে বলো, তোমরা লিখছো না? প্রোপাইল, ক্যামফোর। ফ্লোবাইল, ক্যামফোর, এমন এগুলো পুরো সবগুলো বলো তো। জি ম্যাম সবগুলো বলতাম। হ্যাঁ নামগুলো বলো। ফেনল, বেনজয়েল অ্যালকোহল, ক্যামফোর, থাইমল, মেনথল, ইউজিনল, প্রোপাইল, ডেন্টানল। জিঙ্ক ক্লোরাইডটা কি চাইলে আবার বলো তো? জিঙ্ক ক্লোরাইড, সিলভার নাইট্রেট এগুলো কি? জিঙ্ক ক্লোরাইড, সিলভার নাইট্রেট এগুলো ম্যাম ওই ব্লকিং অফ দি নার্ভ ইম্পালস। এটার আরেকটা নাম কি? এটা ওই পেরিফেরাল কি একটা বলছে। না না প্রোটিন প্রোটিন প্রিসিপিটেটর, এটা লিখে রাখো, এটা ভুলে যাবে তোমরা। এটা এমসিকিউ কোয়েশ্চেন সেজন্য বারবার বলতেছি। প্রোটিন প্রিসিপিটেটর। প্রিসিপিটেটর আচ্ছা। এখন আসে एग्जांपल অফ টিউবুল অবটান্ডেন্স। সিলভার নাইট্রেট, পটাশিয়াম অক্সালেট, জিঙ্ক ক্লোরাইড এন্ড সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, কোনটা কোনটা হবে বলো? টিউবুল অবটান্ডেন্ট পড়ানো হয়েছে তো না? পড়ানো হয়েছিল? টিউবুল অবটান্ডেন্ট বের করো, লিখছো কিনা কি জানি। দেখতেছি। দেখতেছো সেকেন্ড ক্লাস আছে মানে কত ক্লাসে? পরশুদিন ক্লাস। জি ম্যাম, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ফ্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম অক্সালেট, লন্টোফোরেসিস উইথ সোডিয়াম ফ্লোরাইড। তাহলে এখানে কি কি হবে বলো? এখানে ম্যাম সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম নাইট্রেটটা হবে না। তারপর পটাশিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট হবে। তারপর জিঙ্ক ক্লোরাইডটা হবে না।
তো লন্ডোফোরেসিস অফ সোডিয়াম ফ্লোরাইড এটা হবে ওয়ালাইকুম আসসালাম। তো সোডিয়াম করতে হবে যে বি সি আমি বি একটু ক্লাসের সাথে আমাকে একটু করে ফোন দিলে ভালো হবে। বি ডি হ্যাঁ বি ডি, তাহলে এ আর সি কি? কিছুক্ষণ আগে বলছি আমি, কিন্তু বলো এ আর সি কি তাহলে? এ আর সি হলো প্রথম ম্যাম কোশ্চেনের সময় বলছি প্রোটিন প্রিসিপিটেটর, প্রোটিন ঠিক প্রিসিপিটেটর। আছে, সিলভার নাইট্রেট জিঙ্ক ক্লোরাইড। হ্যাঁ এখন আসো, ড্রাগস এক্ট বাই প্যারালাইজিং দ্য সেন্সরি নার্ভ এন্ডিং, একই না? জি ম্যাম। একই আনসার কি হ্যাঁ দিলে ম্যাম, হবে এখানে? এখানে ম্যাম ইউজিনল হবে, হ্যাঁ, থাইমল, হ্যাঁ, ইউজিনল, থাইমল, বেনজোইল অ্যালকোহল। তাহলে আর ওই যে বিসি কি হবে? প্যারাফর্মালডিহাইড ইথাইল অ্যালকোহল কি? ম্যাম এটা হলো এই ব্লকিং অফ দি নার্ভ ইম্পালস। হ্যাঁ প্রোটিন প্রিসিপিটেটর। এখন আসো, ডিসেন্সিটাইজিং এজেন্ট ইউজড ইন টুথপেস্ট। বলো তো কি কি হবে? হ্যালো, জি ম্যাম। desensitizing agent used in toothpaste. যদি আমরা পটাশিয়াম নাইট্রেটটা বেশি ইউজ হয়, সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয়, স্ট্রনশিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। তাহলে এ বি সি তিনটাই, প্রথম তিনটাই। জি ম্যাম। এখন আসো, এক্সাম্পল অফ প্রোটিন প্রিসিপিটেটর। আমি বললাম যে প্রোটিন প্রিসিপিটেটর তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আছে, বলো কোনটা কোনটা হবে? ফেনল, ক্যাম্ফর, মেন্থল। ফেনল হবে? না প্রোটিন ম্যাম, ইয়া প্রিসিপিটেটর হবে প্রোটিন প্রিসিপিটেটর প্যারাফর্মালডিহাইড, জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড। তাহলে ফেনল, ক্যাম্ফর, মেন্থল এগুলো কি? সেন্সরি নার্ভ এন্ডিং প্যারালাইসিস। এটা হলো সেন্সরি নার্ভ প্যারালাইসিস অফ সেন্সরি তাহলে নার্ভ। এই পাঁচটা গেল তোমার ডিসেন্সিটাইজিং এমসিকিউ। তারপর তোমাদের নেক্সট ক্লাস আমি বললাম যে মাউথ ওয়াশ, ডেন্টিফ্রাইস আর হচ্ছে ডিসেন্সিটাইজিং এজেন্ট, এই দুইটার উপরে আইটেম নিব। এই জন্য আমি তোমাদের ওইগুলোর উপর এমসিকিউ নিয়ে এসেছিলাম। ফুমিন এজেন্টস ইউজড ইন টুথপেস্ট, তোমরা এগুলো করবে, সমাধান করবে, এগুলো সলভ করবে। ফুমিন এজেন্ট হিসেবে আমরা টুথপেস্টে কি কি ইউজ করি? আমি আনসার দিব না আজকে, এটা জাস্ট কোয়েশ্চেন গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেরা কালেক্ট করবে। অ্যান্টি ড্রাইং এজেন্টস ইউজড ইন টুথপেস্ট, অ্যান্টি ড্রাইং অর্থাৎ হিউমেকটেন আমরা কি কি ইউজ করি? অ্যান্টি ড্রাইং এজেন্ট মানে হচ্ছে হিউমেকটেন। গ্লিসারিন, সরবিটল, পলিথিলিন গ্লাইকল, জ্যানথাম গাম, বেন্টোনাইট, এগুলো হচ্ছে তোমার ডেন্টিফ্রাইজের উপরে। স্ক্রিনশট তো নিয়ে নিয়েছো না? এরপর আসো মাউথ ওয়াশ, ইউজ অফ ক্লোরোহেক্সিডিন। ক্লোরোহেক্সিডিনের ইউজ কোথায় কোথায় করি আমরা? অ্যান্টি প্লাক এজেন্ট, থেরাপিউটিক এজেন্ট ইন টুথপেস্ট, রোড ক্যান, ইরিগ্যান্ট, এস্টিনডেন্ট, মামিফাইং এজেন্ট। অ্যান্টিসেপটিক ইউজড ইন মাউথ ওয়াশ, মাউথ ওয়াশে অ্যান্টিসেপটিক হিসেবে কি ইউজ করা হয়? ইউক্যালিপ্টল, টেনিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড, থাইমল, অ্যালকোহল। লাস্ট এমসিকিউ রিগার্ডিং ফ্লুরিডেটেড টুথপেস্ট। ফ্লুরিডেটেড টুথপেস্টের জন্য কোন কোনগুলো ট্রু? সোডিয়াম ফ্লোরাইড is usually used for 5% reduction of caries prevalence. Children toothpaste contains 700 ppm fluoride. Standard toothpaste contains 1400 ppm fluoride. Treatment toothpaste contains 500 to 700 ppm fluoride.
এটা আমি তোমাদের আনসারটা বলে দিই, কারণ এটা মনে হয় বই পাবো না তোমরা। সোডিয়াম মেইনলি ফ্লুরাইড টুথপেস্টে ফ্লুরাইড হিসেবে ইউজ করে সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম মনোফ্লোরোফসফেট। সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম মনোফ্লোরোফসফেট, তাহলে প্রথমটা ট্রু। আর ম্যাডাম কি কি 25% সোডিয়াম ফ্লোরাইড আর সোডিয়াম মনোফসফেট? সোডিয়াম মনোফ্লোরোফসফেট টুথপেস্টের মধ্যে। আর 25টা রিডাকশন অফ ক্যারিজ প্রিভিলেন্স, এটা বলা হয় 23, এক বই এক জায়গায় পাইছে 23, তাহলে এটা আমরা মোটামুটি ট্রু ধরতে পারি, কাছাকাছি। চিলড্রেন টুথপেস্ট contains 700 ppm fluoride, 700 না, এটা হচ্ছে তোমার 500 অথবা less than 600, তাহলে এটা ফলস। স্ট্যান্ডার্ড টুথপেস্ট contains, স্ট্যান্ডার্ড টুথপেস্ট কত 1000 ppm fluoride, 1000 থেকে 100। আর তাহলে এটা ফলস, তাহলে পরের তিনটা ফলস। ট্রিটমেন্ট টুথপেস্ট contains 500 to 700 ppm fluoride, এটা ফলস। ট্রিটমেন্ট টুথপেস্টে হচ্ছে হাই ফ্লুরাইড থাকে, হাই ফ্লুরাইড আপ টু 5000 পর্যন্ত থাকে, এটা 5000 ppm ফ্লুরাইড পর্যন্ত থাকে। তবে স্ট্যান্ডার্ড টুথপেস্টে এটা মেজার থাকে, এটা রেঞ্জ থাকে 1000 থেকে 1500 ppm পর্যন্ত থাকে স্ট্যান্ডার্ড টুথপেস্টে। তো সেই হিসাবে যদি রেঞ্জ হিসেবে ধরি, তাহলে আমরা এটা রেঞ্জ হিসেবে ধরলে এটাকে আমরা দিতে পারতাম ট্রু আর কি। কিন্তু সবসময় বেশি ইউজ করা হয় হচ্ছে 1000 ppm ফ্লুরাইড। তো টুথপেস্টের গায়ে দেখবে ওখানে লেখা থাকে সবসময় কিন্তু 1000 ppm ফ্লুরাইড। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। পার্সেন্টেজ বেস্ট ক্লাস ও পার্সেন্টেজ।